আসলে হত্যাকাণ্ড না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়ার নট বিডিএস সোলজার্স। এটা যদি সেখানে রিক্রুট করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটাই সেভাবে। কিন্তু সরাসরি এটাকে আমার কাছে, যেহেতু আমিও এক সময় গোয়েন্দা সংস্থায় কাজ করেছি এবং বিশেষ করে আরো কাউন্টার ইন্টেলিজেন্সে, সেখানে স্বরূপে কখনো গোয়েন্দারা এসে কাজ করে, এটা আমার কাছে একেবারে। কিন্তু আপনি আগে আমার দর্শকদের উদ্দেশ্যে এতটুকু স্পষ্ট করবেন যে সেই সময় আপনার সম্পৃক্ততা, আপনার অবস্থান, আপনার মানে পদ সেখানে কিভাবে পদায়ন কিভাবে ছিল? আমি অ্যাকচুয়ালি বিডিআর বিদ্রোহের সময় আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিদপ্তরের পরিচালক। অর্থাৎ বাহিনীর ভিতরে অভিযান বা অপারেশন জাতীয় যে বিষয়টা, এটার পরিকল্পনা এবং এটার প্রয়োগ দুটোই কিন্তু অ্যাকচুয়ালি অপারেশন পরিচালকের দায়িত্ব। সেখানে অনেকজন অফিসার ছিলেন যারা আমি একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে। আমি ব্যক্তিগতভাবে তাদের চিনতাম, ব্যক্তিগত একটা সম্পর্ক, ইভেন কি পারিবারিক সম্পর্কের মতোই ছিল আমাদের। বিশেষ করে জেনারেল শাকিল, হি ওয়াজ দ্য ব্রিগেড মেজর, আই ওয়াজ দ্য G3 ইন দ্য সেম ব্রিগেড। আমরা অনেক দিন দীর্ঘ সময় একসাথে কাজ করেছি দুজন, এবং আমাদের সেই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় নাই। উনি যেদিন হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছেন, তার আগের দিন বিকালেও আমরা অনেকক্ষণ টেলিফোনে অনেক কথাবার্তা বলেছি। 9:30টার দিকে আমরা জানতে পারি যে এরকম, আমরা তো আসলে তখন জানতে পারিনি। হঠাৎ দেখলাম যে সেনাপ্রধানের যে সামরিক সচিব, উনি এসে সেনাপ্রধানকে কিছু একটা কানে কানে বললেন। এরপরে উনি ওখান থেকে উঠে চলে গেলেন। জেনারেল শাকিল কথা বলতে চাচ্ছিলেন, এটাই হলো আসল ব্যাপার। তো উনি উঠে চলে গেলেন এবং সাথে সাথে উনি সিজিএস কে বললেন যে আসতে। তো সিজিএস যখন জেনারেল সিনা ইবনে জামালি, উনি যখন উঠে যাচ্ছিলেন তখন উনি আমাকেও ইশারা করলেন এবং যেতে যেতে আমরা রাস্তায় এসে, মানে মিটিং রুম থেকে সেনাপ্রধানের অফিস পর্যন্ত যেতে খুব সম্ভবত 2 থেকে 2.5 মিনিট লাগে। এর মধ্যেই কিন্তু আমার কাছে ফোন আসা শুরু করেছে যে এরকম বিডিআর সদর দপ্তরে কোনো একটা ঝামেলা হচ্ছে এবং তারা এটাকে তারাও ঠিক বুঝতে পারছে না, এক ধরনের বিদ্রোহ বা সৈনিকরা বিশৃঙ্খলা, এবং এই ধরনের মেসেজটা আমার যে প্রতিপক্ষ বিডিআরে, উনি ছিলেন শহীদ কর্নেল আনিসুজ্জামান। উনি ছিলেন বিডিআর এর অপারেশন অপারেশন এবং পরিচালক প্রশিক্ষণ, ওনারা দুটো মিলে একটা দায়িত্ব পালন করেন। উনি আমাকে ফোন করে বললেন যে এরকম আমাদের এখানে সৈনিকরা গন্ডগোল করছে এবং আমরা সবাই নিরস্ত্র, কিন্তু কিছু আর্মড সোলজার এসে তারা ইনডিসিপ্লিন অ্যাকশন করছে এবং আমার মনে হয় যদি এরকম বড় কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের হেল্প লাগবে। সুতরাং তাড়াতাড়ি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে এখান থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করো। জেনারেল শাকিল নিশ্চয়ই ওনাকে বলেছেন উই আর ইন ডেঞ্জার। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথা বলতে পারবেন না যেটা উনার সেনাপ্রধানকে বলতে পারবেন। সেনাপ্রধানের সাথে উনার, আমি যতটুকু জানি, তারা 111-এর সময় অত্যন্ত একেবারে কাছে থেকে একসাথে একটা এন্টিটি হিসেবে তারা কাজ করেছেন, সেই সম্পর্ক। এবং আরো একটা জিনিস এখানে আছে, ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে জেনারেল শাকিলও আপনি ইনস্ট্রাক্টর ছিলেন, ডিএস ছিলেন, এবং সেখানে জেনারেল মঈন কিন্তু এসআই ছিলেন, সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তাদের সম্পর্ক কিন্তু একদিনের না, তাদের অনেক দিনের দীর্ঘ সম্পর্ক আছে। সেই সম্পর্কের বলে জেনারেল শাকিলের সাথে উনি টাইম টু টাইম হি কুড কন্ট্যাক্ট, এবং অবস্থা বুঝে উনি সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু জেনারেল শাকিল যখন সেনাপ্রধানকে এটা বললেন, বলার পরপরই উনি, সেনাপ্রধান কি করলেন, উনি সাথে সাথেই এই 46 পদাতিক ব্রিগেডের যে কমান্ডার, ব্রিগেডের হাকিম, তাকে উনি ফোন করলেন। ওনারা ফোনে, দুজনের সেল ফোনে কথা বলছেন। আমি শুনছি সেনাপ্রধান কি উত্তর দিচ্ছে, এবং আমি আর 46 ব্রিগেডের যে কমান্ডার উনি কি বলছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু সেনাপ্রধানের কথা আমি শুনতে পাচ্ছি। সেনাপ্রধান যেটা বলছেন যে তুমি বিডিআর পিলখানায় হয়তো কিছু সৈনিক গন্ডগোল করছে, তুমি গিয়ে দেখো সেখানে কি হচ্ছে। এই ছিল তার মানে কথা। কিন্তু আমরা যখন ফোন আমাদের কাছে আসা শুরু করেছে বিভিন্ন লেভেল থেকে, আমাদের সহকর্মী যারা আছে সেখানে তারা ফোন করেছে, ডাইরেক্টর অপারেশন ফোন করেছে, এবং আরো 2-1 জন ফোন করছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি এটা খুব একটা সাধারণ বিষয় না, এটার মধ্যে অন্য কিছু আছে। খুব মনোযোগ দিয়ে জেনারেল শাকিলের সাথে কনভারসেশন বিটুইন দা তৎকালীন অনারেবল প্রাইম মিনিস্টার এবং জেনারেল শাকিলের মধ্যে যে কথোপকথন হচ্ছে, সেটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। উনি বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য
বা ব্যতিব্রস্ত করার জন্য, একটা বিপদগ্রস্ত করার জন্য এরা চেষ্টা করে যাচ্ছে, মরিয়া হয়ে যাচ্ছে। তারা যেসব দাবি দাওয়া করছে বিডিআর এর সৈনিকরা, সেখানে একবারও উচ্চারিত হয় নাই অন্য কোনো দেশের সৈন্য এখানে ইনভলভ হয়েছে বা জড়িত হয়েছে, বিদেশি কোনো শক্তি এসছে। এটা কারো কাছ থেকে আমার শোনার কোনো কিন্তু অবকাশ হয় নাই। বা জেনারেল শাকিলও সেই মুহূর্তে হয়তো উনি অন গ্রাউন্ডে ছিলেন, যখন ঘেরাও অবস্থায় ছিলেন, উনি বলছিলেন আমাদের ঘেরাও করে রেখেছে, আমরা সাহস হারাই নাই। এক্স্যাক্টলি এই কথাটা বলছিলেন, হারাই নাই। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী আশ্বস্ত করছিলেন যে এখানে আমরা র্যাব যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, আমি হেলিকপ্টার পাঠানোর জন্য চেষ্টা করে দেখছি এটা কিভাবে কি করা যায়। তো তারপরে জেনারেল শাকিল বলছে একটু তাড়াতাড়ি এটা করার জন্য, এবং ওনারা কেউ সাহস হারান নাই, ওনারা তখন ঐক্যবদ্ধ সেখানে আছেন। বা জেনারেল ওয়াকারও পরবর্তীতে কখনো, যেহেতু অন গ্রাউন্ড তারা ছিলেন ওখানে, বা অন্যান্য যারা ছিলেন, আহ, যারা র্যাবের অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন জনসমক্ষে যে কি হয়েছে, সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারে নাই। র্যাবের তৎকালীন যে কমান্ডিং অফিসার ছিলেন তারও একটা বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে, যে সেখানে বলেছেন যে আমরা গেইটে আছি, আমরা এই গেইটে আমাদের অনুমোদন, প্রবেশ করার যে অনুমোদন, সেটা আমরা পাচ্ছি না, সময় জ্ঞাপন করা হয়েছে। এবং সেটার জন্য অনেকেই সেনাপ্রধানকে দায়ী করেছেন, যে সেনাপ্রধান সেখানে যদি তৎকালীন যমুনাতে ছিলেন, তারা সবাই বৈঠক করছিলেন, সেখানে সেনাপ্রধান ছিলেন, তৎকালীন অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, বা অন্যান্য যারা ছিলেন পুলিশের আইজি সবাই ছিলেন, তারা সেখানে সময় জ্ঞাপন করেছেন। এটা একটা আহ, অভিযোগ ছিল, বা একটা যেটা হচ্ছে সময় জ্ঞাপন হয়েছে বলে এই কথাটা উঠে আসছে। সেখানে তারা অপারেশন পরিচালনা করতে পারে নাই। পরবর্তীতে হয়তো সেটা সেই ধরনের, যেটা এখানে হয়তো অনেক ধরনের ভুলভ্রান্তি হয়তো মিলিটারি সামরিক দিক থেকে হয়তো থাকতে পারে সেখানে। জেনারেল শাকিল যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন যে আপনার সরকারকে অপদস্থ করার জন্য, সেই মুহূর্তে তো তার কাছে ইনফরমেশনও থাকবার কথা না, যেটি আসলে সরকারকে অপদস্থ করার জন্য হচ্ছে, রয়ের এজেন্টরা আসছে নাকি, মানে রয়ের কিলিং গ্রুপ আসছে নাকি? কারণ যদি থাকতো এই তথ্য, তাহলে তো তিনি আগেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেন, তাই নয় কি? কারণ সেখানে আহ, যিনি গোয়েন্দা তৎকালীন বিডিআর এর যে, বা বর্তমানে বিজিবির যিনি গোয়েন্দা দেখতেন, বিষয় আসে দেখছেন, উনি ওনার কাছে উনি একটা লিফলেট পেয়েছিলেন, এবং সেটা আমরাও শুনেছি, লিফলেট বিতরণ করেছে বিডিআর এর তৎকালীন বিডিআর এর সৈনিকরা। তারা একটা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটা লিফলেট তারা ছেড়েছে। ওই লিফলেটটা নিয়ে উনি যতটুকু জানি যেমন শাকিলের কাছে গিয়েছিলেন এটা নিয়ে। এটা পরবর্তীতে শোনা কথা। আর ওনার কথা ছিল যে যারা প্রফেশনাল ওরা কম্প্রোমাইজ করবে না, কারণ সে তার জীবনের অনেক দূর যাওয়া তো লক্ষ্যমাত্রা, সে কোনো ধরনের ডেভিয়েশনে যাবে না, কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে। সুতরাং এদের এনে এখানে সমাবেশটা ঘটিয়েছিল। এবং তারা যেটা করেছিলেন, তারা তাদের সেক্টর কমান্ডাররাই বিশেষ করে সেক্টরগুলোতে একেবারে কড়াকড়িভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে তারা একটা অবস্থান নিয়েছিলেন। এবং সেটাকে আমি যতটুকু জানি বিডিআর এর যারা একটু উপরে ডিডি তারা বলে ডিডি এবং এডিএ, তারা ডেপুটি ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর, এদের গ্রুপটা এরা অনেক সিনিয়র, এরা তখন এটার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, যে তারা যদি এই দুর্নীতির মধ্যে, তারাও কিন্তু অনেক সম্পদ আহরণ করেছিলেন সেই সময়ে। এগুলো কিন্তু এটা সত্য, ধ্রুব সত্য। সাথে সাথে আমি আর অপেক্ষা না করে, এবং এই যে একটা অসামরিক কথাবার্তা, যে দেখো ওখানে কি হচ্ছে, এই শব্দটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ আমরা সেনাবাহিনীতে এই ধরনের আদেশ দিতে অভ্যস্ত না। আমাদের আদেশ আমরা খুব স্পষ্টভাবে দেই। সাধারণত কাউকে যদি কোনো দায়িত্ব দিতে হয়, তাহলে তার প্রথমে তার কাজটা কি, পরিস্থিতিটা বর্ণনা করে তার কাজ কি হবে, যেটাকে আমরা টাস্ক বলি বা মিশন বলি, এবং সেই সাথে কাদেরকে নিয়ে তিনি এই মিশনটা অ্যাকমপ্লিশ করবেন, এটা আমরা তাহলে তাদেরকে এই বলি। দেখো সেখানে কি হচ্ছে, এটার মানে কি? মানে এটা এটা বলে কি হলো? এটা অ্যাকচুয়ালি আমার কাছে এটা এই ইট ওয়াজ কমপ্লিটলি এ মেস, মানে এই ভাষাটাই ঠিক হয় নাই আর কি, এবং এইটারই কিন্তু সুযোগ নিয়েছে সবাই। জিজ্ঞাসা করে নি। আপনি যেহেতু হ্যাঁ, বলছিলেন মনিটরিং করবে, যে যথেষ্ট মানে গতিতে কাজ করছে কিনা, যাচ্ছে কিনা, জি যথেষ্ট ছিল জি কি আসলে? যথেষ্ট গতিতে যাচ্ছিল? হ্যাঁ, আমি বলবো যে ওই মুহূর্তে যে আমরা যে পরিস্থিতি আমরা শুনছিলাম, ওই মুহূর্তে ইট ওয়াজ গুড এনাফ। কারণ আমাদের কাছে যে সমস্ত অস্ত্র ছিল, একটা ইনফেন্ট্রি ব্যাটালিয়নের যে হেভি অস্ত্র যেগুলি বলে, সেই অস্ত্রগুলি কিন্তু যথেষ্ট, ওগুলি কিন্তু বিডিআর এর কাছে নাই, ওই ধরনের অস্ত্র নাই। সুতরাং এই অস্ত্র কিন্তু যথেষ্ট, 3টা ব্যাটালিয়নের এই অস্ত্রগুলি
যথেষ্ট পাওয়ারফুল, এবং এগুলির কিন্তু লাইভ অ্যামুনেশন ছিল সাথে, এবং এরা সব অ্যামুনেশন সহ এই ফাইটটা হলো না কেন? আপনি যেটা মানে কন্টিনিউ করছেন সেটাই বলবেন। আমি একটু প্রশ্ন করলাম যে হ্যাঁ, সব এখন ঠিকঠাক ফাইটটা ব্যবস্থা কেন ছিল হলো না কিন্তু আমি ফাইটটা আপনাকে হলো না। বলি। হ্যাঁ। হ্যাঁ, ফাইটটা হলো না কেন? কারণ এখানে মানে আরেকটা অথরিটি বা কর্তৃপক্ষ পুরো ব্যাপারটাকে আমাদের নলেজের বাইরেই ওভারটেক করে ফেলেছে। হঠাৎ করে আমার স্টাফ একজন বলল যে, স্যার এই বিডিআর তো স্যার এমপিরা দেখি ফ্ল্যাগ নিয়ে তারা তো গেটের দিকে গেটের কাছে চলে গেছে। আমরা তো চিন্তা করলাম যে এমপিদের তো, আমরা তো এমপিদেরকে ওখানে এক্সপেক্টই করছি না। এবং টিভিতে দেখলাম যে এরকম মুন্নি সাহার কাভারেজ হচ্ছে, এবং সে বিডিআর এর সব বঞ্চনার কাহিনী সে আমাদেরকে সে কাল্পনিক কাহিনীগুলি তুলে ধরছে। তো তিনি বলছেন যে তারা যখন অপেক্ষমান ছিলেন তখন নাটকীয়ভাবে মানে গেট দিয়ে ঢুকে গেলেন সাদা পতাকা হাতে, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতা, এরকম রাজনৈতিক নেতারা তারা নাটক এটা একটা। ওটা হচ্ছে রাজনৈতিক দিক। ওটা হচ্ছে, এটা দুটা বিষয় আছে এখানে, সামরিক দিক, একটা হচ্ছে রাজনৈতিক দিক। রাজনীতিবিদরা রাজনীতির দিক থেকে কি করছে না করছে সেটার থেকে আমি আমার রাজনীতিবিদ ওখানে বিপদে পড়ে নাই তখন। কিন্তু আপনি বিডিআর পিলখানার ভিতরে তখন সেনা, এই যে 57 জন সেনা কর্মকর্তা, এখানে একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামরিক দিক। আমি সামরিক দিকটাকে বেশি করব। রাজনৈতিক দিক যেহেতু আমাদের এখানে ওরা কি করেছে, রাজনীতি কে গিয়েছে, কি ফ্ল্যাগ নিয়েছে, কি না করেছে, ওসব দ্যাট ইজ নট এ ম্যাটার। ওয়েন মাই ব্রাদার অফিসার ওয়াজ ইন ডেঞ্জার, তাদের লাইফ, তাদের জীবন, এমন না যে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে সেটাও না, তাদেরকে ধরা হচ্ছে, অ্যারেস্ট করতে হচ্ছে সেটা না, দে ওয়ার ইন দা, তাদের জীবনের ঝুঁকি, জীবনটা তাদের নিয়ে নিচ্ছে। সেই মুহূর্তে আমি আমার দায়িত্ব পালন করতে, যারা যেসব সামরিক কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন, each and every one should be taken into the cognizance and to be the accountable to the justice. সমস্যা ছিল যে এই বিদ্রোহ অন্য কেউ জানার আগে কিভাবে দুইজন মানে মেম্বার অফ পার্লামেন্ট জানলো, দ্যাট ইজ এ ভেরি সারপ্রাইজিং থিং। বিকজ বিদ্রোহ হচ্ছে ভিতরে, আমরা জানছি, আই এম শিওর ও ভিতরের কোনো অফিসার কোনো এমপি কে বলে নাই যে আমরা বিদ্রোহের মধ্যে পড়ছি, আপনি আসেন আমাদেরকে হেল্প করেন। কিন্তু তারা এর মধ্যে সেনা প্রধানের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর কথাবার্তা এগুলো হচ্ছিল না, মানে হ্যাঁ এভাবে কি? হচ্ছিল, তো এভাবে কি সবই জানতে হচ্ছিল। পারেন না মানে এমপিরা? কারণ আমি না, তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের একটা ভাষ্য দেখছিলাম, এ প্রসঙ্গে তিনি বলেছেন, বেশ 28 মিনিটের মতো লম্বা একটা বক্তব্য তিনি দিয়েছেন যে তখন কি হয়েছিল সেই বিষয়ে। তিনি বলছিলেন যে তার সাথে তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কথা হচ্ছিল, তাকে ডেকেও নেওয়া হয়েছিল এই বিষয়ে। এটা তো পরের ব্যাপার, আমি আপনাকে বলি। আচ্ছা। প্রধানমন্ত্রী, আমি তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মিলিটারি ফোর্স তাদের কিন্তু, উই আর ড্রিভেন বাই আওয়ার ল, মেম্বার কি বলে, ম্যানুয়াল অফ বাংলাদেশ আর্মি ল, এমবিএল যেটাকে বলে। সেখানে কিন্তু এমবিএমএল এর 25 নাম্বার ধারায় আমরা, উই আর এম্পাওয়ার্ড টু টেক অ্যাকশন এগেইনস্ট এনি আনআর্মড অর আর্মড সিভিলিয়ান। আনআর্মড বা যদি কেউ থ্রেটের, তার জীবন যদি হুমকির সম্মুখীন হয়, কিন্তু তাকে কিন্তু, আমাদের কিন্তু এটার জন্য কোনো অর্ডার প্রয়োজন নাই। আমরা কিন্তু এই ধারার অধীনেই কিন্তু আমরা আমি মানে যে থ্রেট, তার থ্রেটের এগেনস্টে আমি কিন্তু আই ক্যান টেক অ্যাকশন নাই। সুতরাং যখনই আমি কোনো অ্যাকশনে যাব, সেটা অপারেশনাল হোক আর নন অপারেশনাল হোক, প্রত্যেকটা সোলজার কিন্তু উইল ক্যারি দ্য ওয়েপন অ্যান্ড হি উইল ক্যারি দ্য ফার্স্ট লাইন অ্যামুনিশন। এই পলিসিটা আছে, এই যে নীতিমালা, এটা কিন্তু পরিষ্কার। তো এই ব্যাপারে সেনাবাহিনীর যে ফোর্সটা পাঠানো হয়েছিল, ইট ওয়াজ সেলফ কন্টেন্ট। এদের হাতে যা ছিল, অস্ত্র সরঞ্জাম, গোলা বারুদ যথেষ্ট ছিল বিডিআর বিদ্রোহকে, বা যদি বিদ্রোহ হয়েই থাকে সেটাকে দমন করা বা সেটাকে নিরস্ত্র করা। এবং যখন একটা সোলজার, আমি যদি একটা অপারেশনে যাই এবং আমি যদি একটা মানে আমার প্রতি যদি গুলি ছোড়া হয়, আমার কিন্তু আর কোনো অর্ডার দরকার নাই। ইট ইজ মাই সোল ডিউটি টু রেসপন্ড টু দ্যাট ফায়ার। শেখ হাসিনা বা তৎকালীন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছিল এই বিষয়ে কি পরবর্তীতে, মানে আপনি কি এই বিষয়ে কনভিন্স হতে পেরেছেন, বা আপনার সাথে যারা কাজ করছেন, আপনার ফেলো কলিগ যারা আছেন? না, এটা এটা একটা জিনিস আমি বলি সেখানে, এটা হচ্ছে আমি আমার আমার একেবারে ব্যক্তিগত একটা অবস্থান থেকে, এটা একজন বলবো যে স্বাধীন মতামত একজন নাগরিকের, সেখান থেকে তখন সরকার কিন্তু গঠিত হয়েছে কয়েক মাস মাত্র। সেখানে যদি আমরা সাধারণ বিবেচনায় নেই, একটা সরকার যেমন জেনারেল শাকিলের বয়ান যেটা, সেটাও বলি যে আপনার সরকারকে দুর্নাম বা বিব্রত করার জন্য
অপদস্থ, সেটাই আমরা ধরে নিতে পারি। একটা সরকার যখন অবস্থান গ্রহণ করে বা সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন সেই সরকার নিজেকে একটা এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যে উৎসাহী হবে 2-3 মাসের ভিতরে, এটা কিন্তু সাধারণ জ্ঞান কখনো এটাকে উৎসাহিত করে না বা কিন্তু এটাকে তাহলে আহ, কিন্তু তাহলে নেওয়ার মতো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জি। তাহলে ধরুন সেই ফোনালাপের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বলছিলেন যে যখন জেনারেল শাকিল আবেদন করছিলেন যে একটু দ্রুত পাঠালে ভালো হয়, কিন্তু র্যাব যাবে, সেনাবাহিনী যাবে, 3 দিক থেকে যাবে, হেলিকপ্টার পাঠানো হচ্ছে, এই আশ্বস্ত করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু গেল না কেন? অনেকেই বলেছেন যখন তার অফিসাররা বিপদগ্রস্ত তখন সে কারো মুখাপেক্ষী, সেখানে তার অন্যের আদেশ নেওয়ার মুখাপেক্ষী থাকার কোনো প্রয়োজন ছিল না। হুম। এবং সেখানে অনেকেই এই এই কথাটাও বলেছেন যে সেখানে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান এই সময়টা কিল করে, সময়টা নষ্ট করে, অফিসারদের বিপদের মুখে রেখে উনি উনি আলোচনা কিসের? উনি তখন উনার যেটা গিভেন রেসপন্সিবিলিটি, সেটার মাধ্যমে উনি হস্তক্ষেপ করতে পারতেন। কিন্তু এটা হচ্ছে, আমি বলবো যে এটা কমান্ড ফেলিওর। যে আদেশ ছাড়াই তো স্বয়ংক্রিয়ভাবেই বা সেনাবাহিনীর সিদ্ধান্তেই সেই 46 পদাতিক হ্যাঁ, চলে গেছে, গেল। কিন্তু হ্যাঁ। সেনাবাহিনী যাওয়ার পর থেকেই সেনাবাহিনীকে এক ধরনের, যারা ফিল্ডে ছিল, যাদেরকে অপারেশনের জন্য পাঠানো হয়েছিল, তারা এক ধরনের, তাদেরকে ডিসকারেজ করা হচ্ছিল। দ্যাট ইজ ভেরি ডাউটফুল। এটা কেন করা হচ্ছিল এবং এইটার দায়িত্ব ছিল, এই যারা ডিসকারেজ করা হচ্ছিল, এটা যদি সেনাবাহিনী প্রধান জেনে থাকে তাহলে ডিসকারেজ এটা কে তার দায়িত্ব করছিলেন? ছিল। ওই যে এমপিরা গিয়ে বলছে না আপনারা যাবেন না, আগে আমরা যাচ্ছি, কথা বলছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো এখন মনে করেন যে মির্জা আজম আর হচ্ছে যে ওই জাহাঙ্গীর কবির নানক, তাদেরকে তো সবাই চেনে যে ওনারা মেম্বার অফ পার্লামেন্ট, আর আওয়ামী লীগ সরকার মাত্র আসছে ক্ষমতায়, এবং তারা মানে কোনো কিছু জানার আগে, আমরা কোনো কিছু জানার আগে সেনাবাহিনী প্রধান তো পরে গেছে, মির্জা আজম সাহেব তো প্রথমেই আমরা আমাদের সেনাবাহিনীও পৌঁছেছে, মির্জা আজম সাহেবও পৌঁছে গেছে। এটি খুব সারপ্রাইজিং। প্রধানমন্ত্রীকে কে জানাবে? প্রধানমন্ত্রীকে তো জানাবে প্রধানমন্ত্রীর স্টাফরা। হ্যাঁ, আমি ধরে নিলাম যে জেনারেল শাকিল জানিয়েছে। তো জেনারেল শাকিল জানাইলে প্রধানমন্ত্রীর কাজ তো মির্জা আজমকে পাঠায় নেগোশিয়েট করে না। তো মির্জা আজম তো আর অস্ত্র ক্যারি করছে না, আর সে কি নেগোশিয়েট করবে? সে তো একটা সিভিলিয়ান মানুষ। সে কি একটা অস্ত্রের মোকাবেলা করতে পারবে? মির্জা আজমকে যদি মেরে দিত ওইখানে দুইটা সৈনিক, তাহলে কি হতো? হুম। ওনারা কি কনফিডেন্সে গেল যে তাদেরকে মারবে না? না, শুধু এখানে পণ্য সেনাপ্রধান না, মুভমেন্ট, ধরেন একজন রাজনীতি, প্রধানমন্ত্রীর সাথে যখন আমি কথা একটু শেষ হচ্ছিল। করি, আমি একটু শেষ করি। একজন রাজনীতিবিদ গুরুত্ব বুঝবেন না, মিলিটারি অপারেশন কি করে করতে হবে, তাহলে উনি মিলিটারি কমান্ডার হয়ে যেতেন, তাহলে উনি সেনাপ্রধান হয়ে যেতেন। এখানে রাজনীতির দোষারোপের থেকে আমি বেশি করে জোর দিব যে আমাদের যেখানে সেনাবাহিনী, সামরিক বাহিনী প্রস্তুত, 46 ব্রিগেড মুভ করেছে, সেখানে র্যাব গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে এটার হচ্ছে আমরা যেটা বলি সেনাবাহিনী দেশের ডেটারেন্ট এফেক্ট, আপনি নিবারণমূলক। সেখানে তার যদি, হ্যাঁ, ক্যাজুয়ালিটির ভয় অনেকে করতে পারতো, অতিরিক্ত ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে, যেহেতু এটা ঘনবসতি সম্পন্ন এলাকা। আবার দুটা পক্ষের মধ্যে আমাদের একই দেশের একটা অক্সিলারি ফোর্স, একটা মেইন ফোর্স, তার মধ্যে যদি কোনো ধরনের একটা সংঘাত শুরু হয়, এটা ব্যাপ্তি লাভ করতে পারতো, এটা দেশে দেশে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়তে পারতো। প্রত্যেকটা সেনাবাহিনীর সামরিক গ্যারিসন সেখানে তার বিডিআর এর সেক্টরগুলির উপর আক্রমণ পরিচালনা করতে পারতো, শুরু হয়ে যেতে পারতো। এবং এটা এক ধরনের, হয়তো আজকে গৃহযুদ্ধ এড়ানো গেছে, সেটা কিন্তু আমরা হয়তো গৃহযুদ্ধ হয়নি বলে এখন মনে হচ্ছে যে এখন তো কেন গৃহযুদ্ধ ছড়ানো হয় নাই, এরকম কথা আমরা বলতে পারি না। হয়তো সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি, বাট এটার একটা সম্ভাবনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয়তো সেসব দৃষ্টিকোণকে মানে বিবেচনা আপনার কি করে। মনে হয় যে বাট গৃহযুদ্ধ এড়াতেই মানে রাজনৈতিক নেতাদেরকে পাঠানো, সেনা আমার আমার কর্মকর্তাদেরকে আম- আমি 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 সেটা সেটা বলছি, রাজনৈতিক বিবেচনা হয়তো গৃহযুদ্ধ বা অতিরিক্ত জনসংখ্যা, ঢাকা শহরের যে ঘনত্ব, যে ঘনবসতি, সেটাকে বিবেচনায় তারা নিতে পারে, হয়তো তারা নিতে পারেন, এটা তারা বলবেন তাদের বক্তব্যের মধ্যে, তারা কি কি না, কিন্তু জিনিসগুলো তারা সেনাবাহিনী তো নিয়েছে। সেরকমই ট্রেন্ড না যে মানে সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি না করে কিভাবে না, না, ব্যবস্থাপনা না, না, করতে না, হয়। না, আমি আপনাকে বলি, এখানে সেই ট্রেন না, এখানে যদি কোলাটারাল ড্যামেজ বলে একটা জিনিস আছে, কোলাটারাল ড্যামেজ। আপনি কোনো কিছুর মধ্যে নেই, আপনি ঘুমাচ্ছেন, আপনার বাড়ি ঘর ওখানে আছে, চারিদিকে এই ধানমন্ডি এলাকায় মানুষ চারিদিকে, ওই পারে ওদিকে, নিউ মার্কেট থেকে শুরু করে এদিক উত্তর দক্ষিণ। আপনি যখন এই গুলিটা, ওয়ান্স ইউ ফায়ার ইউ ক্যান গেট ইট ব্যাক,
আপনি যখন এটা দিয়ে, আর এটা কোনো ক্ষুদ্রাস্ত্র দিয়ে কাজ না, এখন যখন তাদেরও যত প্রতিপক্ষেরও যখন আপনার এই যে আর বলতেছি যেখানে মেশিন গান আছে, তার ওখানে মর্টার আছে, সে যখন আপনি তার উপর আক্রমণ পরিচালনা করবেন, সে তখন তাকে মরিয়া হয়ে তাকে তার পক্ষটাতে, তাকে তার অবস্থানটাকে সে সংহত করার জন্য সেই চেষ্টা করবে হয়তো, অথবা তারা পালিয়েও যেতে পারতো হয়তো। তারা রিগ্রেস যখন ট্যাঙ্ক ট্যাঙ্ক দেখলে বা উপর থেকে হেলিকপ্টার গানশিপ গুলো দেখলে বা এ ধরনের একটা থেকে জিনিস থেকে তারা হয়তো পালিয়ে যেতে পারতো, এটা হতে পারত। অথবা ওর স্টোর যেটা হতো সেটা হচ্ছে পারস্পরিক মুখোমুখি হয়ে দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ শুরু হতে পারতো। ক্যাজুয়ালিটি হয়তো তখন এখন অনেক বেশি হতে পারতো, শয়ে শয়ে হতে পারতো। সাধারণ মানুষরা তার শিকারে পরিণত হতো, কারণ সাধারণ মানুষদের আপনি ওয়ার্নিং দেন নাই যে আপনারা সরে যান, আমরা যুদ্ধ শুরু করছি, আপনারা সরে যান, আমরা গোলাগুলি শুরু করব। ওই অঞ্চলে কিন্তু কোনো মানুষকে তখনও কিন্তু সরানো হয় নাই। যারা ব্যক্তিগত উদ্যোগে চলে গেছে তারা হয়তো চলে গেছে, হয়তো রাজনৈতিক বিবেচনায় হয়তো থাকবে তার ক্যাজুয়ালিটিকে কমানো বা ক্যাজুয়ালিটি না হওয়া না দেখা, বা তারা ভিতরের গুরুত্ব বোঝার কথা না, ওনার কিন্তু সেটা অপেক্ষায় কিন্তু। কমান্ড ফেলিওর বুঝলাম, কিন্তু একদম সুপেরিয়র কমান্ড, মানে প্রধানমন্ত্রী তিনি তো বললেন যে পাঠাচ্ছি, মানে 3 দিক থেকে উনি পাঠাচ্ছি। এখন প্রশ্ন আসবে, এখন প্রশ্ন আসবে, যে প্রশ্ন এসছে, এবং সেটা আমার মনে হয় তদন্ত কমিশন স্পষ্টীকরণ করা তাদের উপরে, সেটা দায়বদ্ধতা তাদের উপরে। এখন তারা তাদের সাক্ষাৎকার নিয়ে কেন হস্তক্ষেপ হলো না, কেন সেনাবাহিনী গেল না, কেন আহ, আপনার র্যাব সেখানে গেইটে গিয়ে অপেক্ষমান ছিল, সেখানে তারা কেন প্রবেশ করলো না, কি কি কারণে, সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে, এবং সেই কারণগুলি নিশ্চয়ই স্বাধীন তদন্ত হ্যাঁ, যেমন কমিশনে ধরেন আসবে। আমার সেখানে দুটো গত জিনিস, অনুষ্ঠানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, তিনি ওই সময় অপারেশন পরিচালক ছিলেন, তিনি বলছিলেন যে তারা অপেক্ষমান ছিলেন, কিন্তু মানে তাদেরকে যাওয়ার সেই কমান্ড তাদেরকে সেখানে দেওয়া। সেখানে আমি জানি না ওনাদের, উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারও একটা বড়সড় দায়িত্ব পড়ে যে তার অপারেশনাল এশালন গুলোকে কিভাবে সেখানে, এবং তার আদেশ নেওয়া তার প্রধান থেকে, ওনার সরাসরি তখন চিফ অফ জেনারেল স্টাফ, এবং তার উপরে হলো সেনাবাহিনী প্রধান, তাদের থেকে অবিলম্বে আদেশ গ্রহণ করা। আদেশ গ্রহণ করার জন্য ওনার কি কি তৎপরতা ছিল সেটা হয়তো নিশ্চয়ই উনি ব্যাখ্যা করেছেন কিনা আমি জানি না। উনি যদি তৎপর থাকতেন যে আদেশ গ্রহণ, বিকজ হি ওয়াজ অন গ্রাউন্ড, হি ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ সাপোজ টু ইস্যু দ্য অপারেশনাল অর্ডার, যেটাকে ও বলে অপারেশনাল অর্ডার, যেটা সেটা প্রেরণ করার জন্য, এবং সৈন্যদের সাথে সাথে কোন দিক থেকে কি করবে এগুলোর জন্য উনি কিন্তু চিফ অফ জেনারেল স্টাফ থেকে, এবং চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন জেনারেল সিনা ইবনে জামালি, ওনার মাধ্যমে উনি সেনা প্রধান থেকে কি কি দায়িত্ব তখন করণীয় জানতে চেয়েছেন কিনা, সেই সব বক্তব্যগুলি আমি আশা করি যে, যেহেতু আমরা এটা পড়ার এখনো দায়িত্ব সময় হয়নি, কিন্তু সেখানে ওনাদের এই বক্তব্যটা, ওনাদের এই ন্যারেটিভটা আসা উচিত। আমি সিজিএস থেকে চেয়েছিলাম, সিজিএস আমাকে এই বলেছে, বা সিজিএস বলবেন যে আমি সেনাপ্রধানকে বলেছিলাম এই কাজ করার জন্য, যে আদেশ চেয়েছি, কিন্তু সে আদেশ আমরা পাইনি। তখন জেনারেল মঈনকে বলতে হবে কেন তিনি আদেশ দিতে ব্যর্থ হয়েছে। যেখানে কোনো মানুষই যাওয়ার সাহস পাচ্ছে না, সেখানে মির্জা আজম সাহেব এবং এবং জাহাঙ্গীর কবির সাহেব, নানক, ওনাদেরকে কি কনফিডেন্সে তারা, যে বিডিআর এর কয়জন সৈনিক তাকে চেনার কথা। আমরা তো ধরেন পলিটিক্সের খোঁজ রাখি, সে চাকরি থাকতেও রাখি, সবাই রাখে, কিন্তু সৈনিকরা তো আর এত নলেজেবল হওয়ার কথা না। খুব খুব আনইউজুয়াল যে বাংলাদেশের কোন সৈনিক আপনি বলতে পারবেন না যে 300 এমপি কে চিনবে, কিন্তু একটা সৈনিক এইখানে যদি 2টা এমপি কে মেরে, তারা যদি একটা ধরেন এমপি মাল, বিডিআর সৈনিকরা তাহলে মারল, কি তারা আর এটা দাবি করতে পারে যে তারা ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সমঝোতা করতে গেছে? না, আমি এটাকে ইন্টারপ্রেট করবো ওইভাবে না, নিজের ঝুঁকি। কারণ সে তো জানেই না অ্যাকচুয়ালি কোথায় ঝামেলা, ঝামেলাটা তো অনেক পিছনে। সে তো বিডিআর এর সামনের গেটে গিয়ে কার সাথে নেগোশিয়েট করবে? বিডিআর এর বিডিআর এর একটা বিদ্রোহ হলে সে বিদ্রোহ কমান্ডারের সাথে করবে, তাই না? ওখানে তো কমান্ডার তো ওখানে ছিলই না, ওখানে তো ছিল সৈনিক, বিডিআর এর অস্ত্রধারী সৈনিক। তাদের সাথে কি সৈনিকদের সাথে আপনি কি সবার নেগোসিয়েশন, সৈনিকদের কি সাথে নেগোসিয়েশন, যে তোমাদের যা যা বিদ্রোহের কারণ বা অসন্তোষের কারণ সেগুলো সলভ করা হবে, এটা কি বললে মানে আমার কি reasonable হবে? এটা দিস ইজ নট দিস ইজ নট দি আর্ট অফ নেগোসিয়েশন। এটা যদি করে থাকে তাহলে শোনো বালখিল্যতা, এবং একটা হলো তার বালখিল্যতা, আর 2 নম্বর হলো উনি ওভার কনফিডেন্স ছিলেন, বিকজ হি নোজ হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। এটা অনেক আগেই জানে। এটা হলো একটা। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা তো জানতে পারি নাই বিডিআর এর ডিজি কে মারা হয়েছে কিনা, কিন্তু ভারতীয় আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে নাই, কিন্তু এনডিটিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে। কিভাবে সম্ভব?
তো এটা এসবই অ্যাকচুয়ালি প্রমাণ করে যে এই বিদ্রোহটা ছিল একটা অ্যালিবাই। আমার কথা হচ্ছে এই যে রয়ের হাজারখানিক যে সৈন্যদের কথা বা লোকজনের কথা, এটা সৈনিক না এজেন্ট না আমি জানি না, এটা কোন ধরনের কথাবার্তা বলছে। র তো হচ্ছে গোয়েন্দা একটা সংস্থা তাদের। তো আমাদের যেমন ডিজিএফআই গোয়েন্দা সংস্থার লোকজন, যদি এটা হয়তো তারা প্রকাশ্যে কোনো গোয়েন্দা সংস্থা কাজ করে এটাও আমি জানি না। গোয়েন্দা সংস্থাগুলি কাজ করবে সেটা হচ্ছে একেবারে নীরবে নীরবে, আপনি বুঝবেন না। আমি যে রয়ের লোক আপনি বুঝতেই পারবেন না। আমার এখানে যে সৈনিক যে রয়ের লোক হয় নাই, এটা যদি সেখানে রিক্রুট করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, সেটাই সেভাবে। কিন্তু সরাসরি এটাকে আমার কাছে, যেহেতু আমিও এক সময় গোয়েন্দা সংস্থায় কাজ করেছি এবং বিশেষ করে আরো কাউন্টার ইন্টেলিজেন্সে, সেখানে স্বরূপে কখনো গোয়েন্দারা এসে কাজ করে, এটা আমার কাছে একেবারে একটা মানে কল্পনার বাইরে। স্বরূপে কখনো গোয়েন্দারা কাজ করে না, সে আসবে অন্য রূপে। আপনার ভিতরে আপনার লোকে রিক্রুটেড হবে, আপনার লোকে সেই কাণ্ডটা করবে। যদি এই কথা বলা হতো যে বিডিআর এর এত লোককে রিক্রুট করেছে, তারা এই কাণ্ডটা করেছে, সেটা কিন্তু যৌক্তিক হতো। কিন্তু যদি বলা হয় যে একেবারে 900 লটবহর নিয়ে এখানে হত্যাকাণ্ড করার জন্য, পরিচালনা করার জন্য আসছে, এটা আমার কাছে হাস্যকর এবং অবাস্তব মনে হয়। আচ্ছা, তাহলে যদিও এই তদন্ত কমিশনের প্রতিবেদনে আসছে, তারপরে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভারতীয় গণমাধ্যম এটি জানালো, এই তদন্ত কমিশনের বলা হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে 921 জনের মতো ভারতীয় ব্যক্তি, তারা আসলে ভারতীয় নাগরিক, তারা এসে ঢুকেছিল বা তারা ছিল বাংলাদেশে এই সময়। ভারত কি চেয়েছিল, সেই 921 জনকে কিভাবে ঢুকানো হয়েছিল, আহ, মানে এবং ভিতরে অস্ত্র শস্ত্র সেগুলো কিভাবে গিয়েছিল, একটু যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল, এবং বাংলাদেশের বিডিআর সপ্তাহতে সপ্তাহ উপলক্ষে ভারত থেকে তারা কিছু উপঢৌকন এনেছিল। এই উপঢৌকন নিয়ে যারা আসছে, ধরা হয় যে বা ধারণা করা হচ্ছে তারাই ছিল এই উপঢৌকনের নামে আসছে ঠিকই, হয়তো অস্ত্রপাতি অন্যভাবে তারা পেয়েছে। নট দ্যাট এই 921 জনকেই যে অস্ত্র থাকতে হবে তা কিন্তু না। বিকজ আপনি বিডিআর এর ভিতরে যেহেতু একটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু বিডিআর যারা বিদ্রোহ করেছে তাদের কিন্তু একটা একটা গ্রুপ ছিল, তারা মুখে গামছা টামছা বেঁধেছিল। প্রশ্ন হচ্ছে সে তার এই ডিমান্ডটা যদি লেজিটিমেট হয়, তাহলে সে গামছা বাঁধবে কেন? গামছা বাঁধার কথা না তো। যেন তার মানে পরবর্তীতে তাকে তার শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হয় তার বিরুদ্ধে। না ব্যবস্থা, প্রথম কথা হচ্ছে তাহলে তার মানে কি শুরুতেই কি উদ্দেশ্যই ছিল কিল করা? ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আমাদের সৈনিকদের তো তারা তো রাগ করে বা তারা তাদের অভিযোগ জানায়, এটার জন্য তারা মুখ ঢাকে না। তাহলে কি আপনি যেটা মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না, যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়্যার নট বিডিএস সোলজার্স। অন্য মেরে ফেলা। আপনি যদি 900 যদি তার এজেন্ট প্রবেশ করে আপনার অনুষ্ঠানের বা ইয়েদের জেনারেল জিয়ার ভাষ্য অনুযায়ী যদি ঢুকে থাকে, তো 900 লোক যখন গুলি করা শুরু হয় ওখানে 2000 বিডিআর সব সময় সৈন্য মানে একেবারে শুয়ে দেওয়া তো কিছু না। 5 জন লোকের কাছে যদি অটোমেটিক ওয়েপন থেকে 5 জনেই এনা 500 করে হত্যাকাণ্ড শিকারে পরিণত করার জন্য। দে আর সো ট্রেন। ও এমন ট্রেন লোক আসবে এখানে, কি লাল্লু পাঞ্জুকে তো পাঠায় নাই এখানে কোনো, কিন্তু এখন শার্প শুটারদের পাঠিয়ে যদি পাঠায়, যদি এই কথা যদি এটা স্টাবলিশ হয়, তো সেখানে কিন্তু এই XYZ কতগুলিকে পাঠিয়ে দিবে এখানে। দেবে মাস্ক, তারা মাস্ক ম্যান, তারা হবে শুটার, শার্প শুটার, তারা হবে পয়েন্টসম্যান, তারা প্রত্যেকটা 1 শত্রুতে 1 জনকে কাট করবে বা আরো বেশি করে তারা স্প্রেড করতে পারে। আর সেখানে আপনি এত গোলাগুলির কথা, কই গ্রেনেড তো সার্ভ হয় নাই, তাহলে তো গ্রেনেড বা অন্যান্য আরো বিস্ফোরক দিয়ে তারা উড়িয়ে দিতে পারতো পুরো এলাকাটাতে বিস্ফোরক। এত মানুষ যদি আসে, তাহলে সেখান থেকে বিস্ফোরক, চারিদিকে বিস্ফোরক টিস্ফোরক একেবারেই সেট করে এটা সমস্ত একসাথে উড়িয়ে দেওয়া যেত। এটা তো করা যেত, সেগুলো হয় নাই। বিডিআর এর আমি 95% সোলজার ওয়ার নট ইনভলভ ইন এনিথিং। যদি থেকে থাকে ওই 5%, এবং আমরা পরে খোঁজ পেয়েছি এই 5%-এর ভিতরে অনেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তারা এসে তাদের পুরনো ইউনিফর্ম পরে এসে এদের সাথে যোগ দিয়েছিল। তাহলে কারা হত্যাকারী, তাহলে আপনার বিশ্লেষণে কারা ছিল? আমার বিশ্লেষণে ওই যে একটা হলো যে ডিসস্যাটিসফাইড মাইন্ড যারা ছিল ওটা তো সোলজার। 5% বিডিআর। আর সেকেন্ড হচ্ছে আপনার তো 57 জন অফিসারকে কিল করার জন্য তো ইউ ডোন্ট নিড মানে 5000 সোলজার, ইউ অনলি নিড ফিউ হান্ড্রেড, অর ইউ মেবি অনলি ডাজন ইজ গুড এনাফ, কারণ অফিসাররা তো আনআর্মড।
তাহলে ওই নট প্রশ্নটা ইভেন রয়ে গেল, কিন্তু ওই 1%। প্রশ্নটা রয়ে গেল, হত্যাকারী তাহলে কারা? বিডিআর এর ওই 5% আরো কেউ, আচ্ছা, নাকি এখানে শুধু আমি বলি 5% আপনাকে, আমাদের এর আগে 2001 সাল থেকে এই 2006 সালের মধ্যে দুইবার বর্ডারে আমাদের একটা ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বর্ডার ফোর্সের মধ্যে, দুই বর্ডার ফোর্সের মধ্যে। এবং এটা মেইনলি সাধারণত এই ধরনের ছোটখাটো ঝামেলা প্রায়ই হয়ে থাকে। এই ধরেন কাঁটাতারের বেড়ার পাশে এসে তারা নতুন বেড়া তৈরি করছে, হুম, অথবা এর মধ্যে একটা ছিল আপনার সিলেটে আর একটা ছিল রৌমারীতে। তো এই দুইটা জায়গায় আহ, স্বাধীনতা যুদ্ধে 71-এ একটা আহ, নদীর ভিতরে একটা ক্যাম্প করা হয়েছিল। সেই নদী ভেঙে ওই ক্যাম্পটা আপনার ভারতের অংশে চলে যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা বাংলাদেশের অংশ, কিন্তু ভারত ওইটা দখল করেছিল বহুদিন। পরে যখন এই যে জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ডিজি ছিলেন, তখন উনি এটার আহ, যখন সার্ভে করে দেখে যে যে জায়গাটা ভারতীয়রা দখল করে আছে ওইটা কিন্তু আসলে বাংলাদেশের অংশ। তো যেহেতু ওটা ওনারা ওরা বাউন্ডারি দিয়ে রাখছিল শুধু, কিন্তু ফিজিক্যালি দখল করে নাই। তো একদিন বাংলাদেশের মানে বিডিআর গিয়ে ওই তাদের যে জায়গাটা, সেই জায়গাটায় তারা একটা ক্যাম্প করেছে। করার পরে এই যে তো তারা খুব ক্ষুব্ধ যে তাদের জায়গা এটা নিয়েছে। তো এটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে আহ, কিছু তারা সোলজার, ব্রাহ্মণবাড়ি এলাকায় তারা সোলজার বাংলাদেশের ভিতর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওখানে বোধহয় গোলাগুলি হয়েছে, হওয়ার পরে কিছু অফিসার বা তাদের সৈনিক মারা গেছে। এটা হলো একটা। এবং যেটা হয়তো নিউজ মিডিয়াতে কোথাও আসে নাই, কিন্তু পরে এটা প্যাচ আপ হয়েছে, এবং এ ভুলটা করেছিল ভারতীয় বাহিনী। তারা মানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে গিয়েছিল। এবং বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে যদি ঢুকে যে কেউ জায়গা দখল করার চেষ্টা করে, এটা তো বিডিআর এর দায়িত্ব তাকে প্রতিহত করা। সো তারা প্রতিহত করেছে, এবং এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কিছু সৈনিক ক্যাজুয়ালিটি হয়েছে, বা দুই একজন অফিসারও মারা যেতে পারে। এটা হলো একটা। এবং পরে যখন এটা ফ্ল্যাগ মিটিং হয়ে যখন এটা সেটেল হয়েছে, তখন দেখা যায় একটু ভুলটা ছিল তাদের। ঠিক একইভাবে রৌমারিতেও কিন্তু এই কাজটা করেছিল। এবং ওইখানে রৌমারিতে 2001 সালে যখন হয়েছে, তখন এটা বাংলাদেশের যে বিডিআর এর মানে বিএসএফ এর আহ, যারা আছে তারা প্রায়ই ওই ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ভিতরে আসে, এসে ওই বাংলাদেশের মানুষের ধান টান কেটে নিয়ে চলে যায়। তো এটা একটা খুব নর্মাল সিনারিও। তো ওই সময় হচ্ছে কি, শীতের দিনে ওরা ওই যে ধান কাটার জন্য ভিতর ঢুকছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে ওরা অ্যাকচুয়ালি অন্ধকার ছিল। ওরা ঢুকে গেছে বাংলাদেশের অনেক ভিতরে এবং একটা বিডিআর ক্যাম্পের পাশে। এই খবরটা ওই ক্ষেতের যারা জমিতে যারা কাজ করে অনেক ভোরে, তখন তারা টের পেয়েছে যে এরকম ইন্ডিয়ান মানে বিএসএফ ঢুকে গেছে ভিতরে। এটা বিডিআর কে বলছে যে ইন্ডিয়ান কিন্তু অনেক ইন্ডিয়ান বিএসএফ ভিতরে ঢুকে গেছে, আপনারা তাড়াতাড়ি পজিশন নেন, না হলে কিন্তু আপনাদের জায়গাটাকে দখল করে ফেলবে, এরকম একটা কিছু। তো যার ফলে যে ওই রাত্রেবেলা তারা চাতের দিক থেকে ট্র্যাপড হয়ে গেছে, এবং ওই ফায়ার খোলার ফলে ওখানে বেশ একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে। তো এই দুইটা ক্যাজুয়ালিটি ইন্ডিয়ানরা তারা কখনো এটা মেনে নিতে পারে না, এবং এটার প্রতিশোধ তারা সুযোগ খুঁজছিল। এবং এই 2008 সালে বা 2009 সালে 25 ফেব্রুয়ারি ছিল সেই সুযোগ। কারণ এই ঘটনাগুলি 2001-এর পরে হচ্ছে খালেদা জিয়ার গভর্নমেন্ট আসছে, এবং বিডিআর কিন্তু কখনোই এই 5 বছর বাংলাদেশের মানে বিএসএফ কখনোই বাংলাদেশ বিডিআর এর সাথে কোনোদিন মানে পেরে ওঠে নাই। কারণ বিডিআর এর প্রতি বিডিআররা একটা নীতি গ্রহণ করেছিল যে আমাদের এদিকে যদি কোনো সময় ফায়ার করা হয়, আমরা কিন্তু তাদেরকে ফায়ার করব। যার ফলে মানে বিডিআর এবং বিএসএফ তারা একেবারে একে অপরের দিকে মানে বিডিআর কখনো চোখ নামিয়ে কথা বলে নাই, সোজা কথা। যদি বাংলাদেশের একটা মানুষকে তারা অহেতুক মেরেছে, তো এটার জন্য কিন্তু তাদেরকে তার পাল্টা জবাব দিয়েছে বিডিআর। সেই প্রতিশোধটা বিডিআর এর উপর এতদিন পরে নেওয়ার, এটা অন্যভাবে তো নেই। এবং যারা যেটার জন্য দায়বদ্ধ করা হয় তারা তো সশরীরে তারা জীবন্ত, তারা তো বেঁচে আছে, তাদের উপরে তো এই প্রতিশোধটা হয় নাই। এটা হচ্ছে বিডিআর এর যারা এখানে এরা সদ্য সব যোগদানকৃত ম্যাক্সিমামই। এই যে বিহেভিয়ারটা এটা প্রতিশোধ ইন্ডিয়া নিতে তারা এই কাজটা করলো, মানে ওই দুইটা ঘটনার একটা প্রতিশোধ নিতে তারা করলো, তো প্রতিশোধ নিতে এই 57 জন সেনা কর্মকর্তাকে তারা মানে এটাকে র্যান্ডম মেরে ফেললো, নাকি তাদের না, টার্গেট? এটা 57 জন সিলেক্ট করে নাই, তারা একটা ম্যাসাকার করে
এটা হলো এটাতে দুইটা জিনিস দেখেন আপনি। একটা হচ্ছে যে প্রথমে বিডিআর কে তাদের মনোবলকে একেবারে পুরো ভেঙে দেওয়া, কারণ এতগুলি অফিসার, এত বড় একটা ইনসিডেন্ট, এবং এই যে অবিশ্বাস যে তৈরি হয়ে গেল যে একটা অথরিটির সাথে সোলজারদের যে একটা ইউনিট, তো অ্যাকচুয়ালি একটা ফোর্স ক্যানট ফাংশন যখন অফিসার এবং সৈনিকের মধ্যে যে মিসট্রাস্ট হয়, তখন এটা ফাংশন করতে পারে না। তো এই যে মিসট্রাস্টটা তৈরি হলো, এই মিসট্রাস্ট হ্যাজ ড্যামেজ দ্য এন্টায়ার ফোর্স অ্যান্ড ইট হ্যাজ উইকেন দেম। তো শুধু তাই না, এই অফিসারগুলি কিন্তু গেছে আর্মি থেকে। সো আর্মির একটা বড় অংশের একটা অফিসার, এই যে প্রায় 13-14 জন ফুল কর্নেল, 2 জন ব্রিগেডিয়ার, 1 জন মেজর জেনারেল, সো মেনি লেফটেন্যান্ট কর্নেলস এন্ড মেজর্স, এগুলো তো বিরাট অ্যাসেট। হঠাৎ করে এটা খালি হয়ে যাওয়া তো মানে চারটিখানি কথা না, ইটস এ হিউজ লস। যে সমস্ত অফিসারদেরকে টার্গেট করা হয়েছিল তারা বিভিন্নভাবে, যেমন ওখানে আমার কয়েকজন কলিগ ছিল যারা র্যাবে ছিল, এবং র্যাবে থাকা অবস্থায় যে জেএমবি, যে বাংলা ভাইয়ের যে একটা উত্থান হয়েছিল, এদেরকে দমন করার জন্য র্যাব একটা খুব সাকসেসফুল ছিল, এবং র্যাবের কয়েকটা অফিসার তারা দিনরাত পরিশ্রম করে এই বাংলা ভাইয়ের বাহিনীটাকে দমন করেছে। তো বাংলা ভাইয়ের যে ব্রাদার ইন ল, এটা হলো ওই মির্জা আজম, সে ছিল বাংলা ভাইয়ের মানে তার বোনের হাজব্যান্ড। তো এটা এই প্রতিশোধটা কিন্তু একেবারে পুরো পারিবারিক পর্যায়ে। কিন্তু গুলজার, এই কর্নেল গুলজার, যিনি ছিলেন এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন এই বাংলা ভাইকে ধরার ব্যাপারে, সারা বাংলাদেশের কিন্তু পুরো অপারেশনটা কিন্তু কন্ডাক্ট করছে গুলজার এমদাদ, 2টা এমদাদ ছিল, 2জনই কিন্তু র্যাবে ছিল। এরা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই অপারেশনগুলিতে, এবং এরা হয়ে গেছিল এই সমস্ত সন্ত্রাসী এবং বাংলা ভাইদের, মানে যারা আত্মীয় স্বজন, তাদের টার্গেট। মানে মির্জা আজমের নাম আসছে যে তার দুলাভাই বা তার বোন জামাই, এরকম কিছু মানে সম্পর্ক শায়ক আব্দুর রহমান বা বাংলা ভাই, দুজনের নামই শুনেছি। একজন বলছেন শায়ক আব্দুর রহমান হচ্ছে তার বোন জামাই, আর একজন বলছেন বাংলা ভাই বা সিদ্দিকুর রহমান, তিনি হচ্ছেন বোন জামাই। তাদের শায়েখ আব্দুর রহমান, হ্যাঁ, শায়েখ আব্দুর রহমান ওনার দুলাভাই। আচ্ছা, দুলাভাই। আচ্ছা, তো তাকে এবং শায়েখ আব্দুর রহমান, আমি এটাও বলে রাখি হ্যাঁ, আপনাকে, কর্নেল গুলজার কর্নেল ওয়াজ গুলজার। ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো যে ডেডিকেটেড, জীবনটাকে বাজি রেখে এই গুলজার কাজ করেছেন। গুলজার আর আমি একই সাথে, আমরা সিলেটে একই কোর্স করেছি এসআইএনটিতে। গুলজারের মধ্যে যে সততা, তার দৃঢ়তা, কি কোনো প্রতিশোধ, মানে এইটার একটা প্রতিশোধ হিসেবে তাদেরকে টার্গেট করা হয়েছে, গুলজার, কর্নেল গুলজার সাকলাইন, তাদেরকে। সেই গুলজারকে এখন আপনি বলছেন যে মির্জা আজমের বোনের দুলাভাই হচ্ছে শায়েখ আব্দুর রহমান। শায়েখ আব্দুর রহমানকে নিউট্রালাইজ করার প্রতিশোধ গুলজারের উপর নেওয়া হয়েছে, এই কথাটা যদি, তাইলে তো ওখানে আরো 57 জন অনেক অফিসার ছিল, আর বহু অফিসার ছিল। গুলজার একক না ওখানে, যেমন গোলাম কিবরিয়া মোহাম্মদ নেওয়া। এবং যখন ইন্টারোগেশন শুরু হলো, এই যে এদেরকে মানে বিদ্রোহটা দমনের পরে যখন প্রশ্ন করা শুরু হলো, তখন কিন্তু অফিসাররা বের করতে পেরেছিল যে 4-5টা অফিসার ছিল যারা খুব সিরিয়াসলি, খুব কষ্ট করে এই তথ্যগুলি বের করেছে, যে কারা কারা প্ল্যানিং এ ইনভলভ ছিল। যারা বের করেছিল যে এই শেখ সেলিম, তারপর তাপস, এরা যে মিটিং করেছে বিডিআর এর ভিতরে কোন কোন সৈনিকদের সাথে কিভাবে করেছে, তো এগুলি যখন এই সমস্ত সৈনিকরা যখন এগুলি বলে দিয়েছে, এই সৈনিকদেরকে কিন্তু একেবারে মানে ইন্টারোগেশনের নামে সরিয়ে নিয়ে যেয়ে তারপর কিন্তু এদেরকে মেরে ফেলা হয়েছে, এবং এগুলি কিন্তু আর ফেরত আসে নাই। মনে করেন যে এদের সবাইকে ধরা হয়েছে, সাসপেক্ট ধরে ধরে আমরা ইন্টারোগেশন করেছি, ইন্টারোগেশন করে খবর বের করা হচ্ছে, করার পরে ধরেন এক জায়গায় জমা করা হলো, তারপরে ওখান থেকে বলা হলো যে আরো ইনভেস্টিগেশন করতে হবে বলে সরাই নিয়ে চলে গেল, ইয়ে বাস, দে হ্যাভ জাস্ট কিল দেম। তো এভিডেন্সটাই কিন্তু আমার চলে গেল, মানে আমার অপরাধীকে হারালামই, সেই সাথে অপরাধীর সাথে যারা জড়িত ছিল এই সমস্ত সবকিছু কিন্তু আমরা ওই একজনের, এরকম ভাবে কিন্তু অনেক বিডিআর সোলজারদেরকে কিন্তু মেরে ফেলা হয়েছে, এবং এটা খুব ডেলিবারেটলি করা হয়েছে যেন বিডিআর এর যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যারা, তারা যেন কখনোই লোক সম্মুখে যেন না আসে। সাহিত্যিক কাম ফিলোসোফার ব্রেশেট একটা কথা বলেছেন যে দোজ ডু নট নো দ্য ফ্যাক্টস দে আর ফুলস, and those knows the facts but tell that facts is a lie, then they are criminals. But আমরা আমাদের ছোটকাল থেকে অভ্যস্ত যে সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য উঠছে না, সূর্য স্থির, আমরাই অস্থির, আমরা ঘোরা, পৃথিবী ঘুরছে। তো যেখানেই হোক আমরা পূর্ব দিকে সূর্য সকালে দেখছি। এখন যদি কেউ বলে যে আমি পশ্চিমবঙ্গটা দেখছি,
আবার একজন এসে কতদিন পরে বলে যে আমি উত্তরে একটা দেখছি, আবার কিছুদিন পরে আরেকটা কমিশন এসে বলে যে আমি দক্ষিণেও একটা সূর্য দেখছি। তাইলে এখানে প্রতিষ্ঠিত হতে হবে যে কোন সূর্যটা সত্যি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য যে তাকে বিডিআর বিদ্রোহের এই তদন্ত প্রতিবেদন আসার পরে তার একটা ভার্চুয়াল বক্তব্যে তিনি বলছেন যে সেদিন ভোরবেলা, বিদ্রোহের দিন ভোরবেলা খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাইরে গিয়ে ভাইয়ের বাসায় ছিলেন। তারেক রহমান ৪৫ বার তাকে ফোন করেছিলেন। কেন এগুলোর তদন্ত করে না কেন? মানে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে তিনি খালেদা জিয়ার ভাইয়ের বাসায় চলে যাওয়া সেদিন সকালে এবং তারেক রহমানের ৪৫ বারে ফোন করা, এগুলোকে আপনি কিভাবে দেখেন? কিন্তু তারা রাজনৈতিকভাবে একটা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। একটা ঘটনা, যখন আমিও অনেকবার ফোন করেছি, কিন্তু অনেকবার এইকার খবর নেওয়া, যেহেতু মাই ব্রাদার অফিসার্স ওয়াজ অ্যাট স্টেক, তাদের জীবন সংকটাপন্ন। আমি একে ফোন করছি, ওকে ফোন করছি, একে ফোন করছি। কেউ যদি আমার ফোনও তদন্ত করে তাহলে 100টা ফোন করবে, 100 জনকে আমি ফোন করছি কমসে কম, এবং কয়েকজনকে বারবার বারবার ফোন করেছি, কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে, ভিতরে কোনো খবর পাইছো কিনা। এবং এক স্টেজে আমি জানি ডেসপারেটলি জানি শাকিলের ফোন নাম্বারে কতবার যে ফোন করেছে আপনি চিন্তা করতে পারবেন না। ইট ওয়াজ রিমেইন এনগেজ এনগেজ এনগেজ, সাবসিকুয়েন্টলি তো বুঝে গেছি যে এটা কি হয়েছে। সুতরাং ফোন বেশি করা, এবং এটাও কিন্তু ধরেন একটা জীবন যখন সংকটাপন্ন হচ্ছে, কে কাকে মারতে যাচ্ছে এটা ঠিক নেই, হয়তো নিরাপদ একটা অবস্থান পরিবর্তন করা এটাও অস্বাভাবিক কারণ হয়। বলে যে ইউ ক্যানট পেইন্ট এ লিলি, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যানট পেইন্ট এ লিলি। আপনি একটা পদ্মকে কখনো আপনি আপনি রং করতে পারবেন না, এটা পদ্মই থাকবে। সুতরাং ওই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের চলা উচিত, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। তবে এটা ঠিক, সত্য যদি গোপন থাকে সেটা আনার্থ হওয়া উচিত, এবং সত্য যদি আবার কে যদি লিলিকে মেজর ইমদাদুল ইসলাম সেখানেই যে সত্যের আবার অনেকগুলো ভার্সন আমরা শুনতে পাই, যে যেই ভার্সনটা বলছেন সেটাকে সত্য বলেই দাবি করেন। এই জন্যই নানান বিশ্লেষণ আমরা যেন গোয়েবেলসীয় সত্যের দিকে না আগাই। অনেক অনেক ধন্যবাদ।